প্রিয় দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল 9 এর নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন নাফকো ফার্মা পিএলসি নিবেদিত ডক্টরস পয়েন্ট অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ডাক্তার অর্থি জোকরিব। ত্বক এটা শুধুমাত্র আমাদের শরীরের সৌন্দর্যের বহিঃপ্রকাশ নয়, বরং আমাদের শরীরের প্রথম এবং সর্বোচ্চ স্তর, যেটি আমাদের ত্বককে এবং আমাদের শরীরকে সুরক্ষা দেয়। তবে ত্বকে জমা নানা ধরনের জটিলতা, বিশেষ করে অ্যালার্জি, এক্সিমা, সোরিয়াসিস কিংবা ত্বকে নানাবিধ আক্রান্ত বিভিন্ন ধরনের জটিলতা, সেগুলোকে প্রাথমিক অবস্থায় আমরা খুব একটা গুরুত্ব দিই না। তবে গুরুত্বহীনতা আমাদের স্কিনের জন্য কিংবা আমাদের শরীরের জন্য কতটুকু ক্ষতির কারণ হতে পারে। দর্শক, আজ আমরা কথা বলবো এই প্রত্যেকটি বিষয় নিয়ে। স্কিনে নানা ধরনের জটিলতা নিয়ে বিস্তারিত আলোচনায় স্টুডিওতে আজ আমাদের সাথে উপস্থিত রয়েছেন ডাক্তার তোফাজ্জল হোসেন, চিকিৎসক, উপজেলা হেলথ কমপ্লেক্স, আত্রাইল, নওগাঁ। স্যার, স্বাগতম আজকের আয়োজনে। থ্যাংক ইউ আপনাকে। খুব প্রাসঙ্গিক বিষয় নিয়ে শুরু করছি। স্কিন আমাদের শরীরের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি মাধ্যম, আমাদের শরীরকে প্রোটেকশন দেয়, সূর্যের আলো থেকে আমাদের রক্ষা করে। কিন্তু স্কিনে আসলে কী কী ধরনের জটিলতা হয়, কী ধরনের জটিলতা নিয়ে রোগীরা আপনাদের শরণাপন্ন হয়, শুরুতে একটু জানতে চাই। রোগীরা সাধারণত প্রথমে আমাদের উপজেলা হেলথ কমপ্লেক্স বা চেম্বারে আসে, সাধারণত বলে যে আমাদের অ্যালার্জির সমস্যা। সবাই একই ধরনের কথা বলে, অ্যালার্জির সমস্যা। তো অ্যালার্জির মধ্যে তো অনেকগুলো ভাগ আছে। বিশেষ করে আমরা যে সকল রোগী সবসময় পেয়ে থাকি, যেমন দাঁত, স্ক্যাবিস বা স্ক্যাবিস, তারপর সোরিয়াসিস, এই ধরনের রোগ আমরা উপজেলাতে সব থেকে বেশি পেয়ে থাকি আর কি। এই যে এত এত জটিলতা পাচ্ছেন, আমি একটু যদি সোরিয়াসিসের বিষয়টিতে আসি। সোরিয়াসিস আসলে কি ধরনের রোগ? মানে সোরিয়াসিস সম্পর্কে তো অনেকের ধারণা নেই। কাদের হচ্ছে সাধারণত, এটা কেমন জটিলতা? এটা সব এইজেরই হতে পারে, সব ধরনের পেশেন্টেরই হতে পারে। তবে সাধারণত 13 বছরের পর থেকে রোগীদের সোরিয়াসিসে আক্রান্ত বেশি হয়। এটা হলো একটা ক্রনিক প্রদাহজনিত রোগ, যেটার কারণে আমাদের যে ত্বক আছে সেটার যে টিস্যুগুলা বা সেলগুলা সেটা বৃদ্ধি হয় এবং এখানে লাল লাল ফুসকুড়ির মতো তৈরি করে। এবং আমরা যে মাছের আঁশ সবাই বলি আর কি, যে চুলকাইলে ওই জায়গাটাতে মাছের আঁশের মতো দেখা যায় আর কি। মানে এই যে সোরিয়াসিসটা আক্রান্ত হচ্ছে, এটা কি কোনো অটোইমিউন ডিজিজ? এটা অটোইমিউন বলতে অনেক সময় এটা কজ জানা যায় না, তবে কিছু কিছু কজ আছে খুবই গুরুত্বপূর্ণ। যেমন এটা অটোইমিউন ডিজিজ অবশ্যই, তবে বেশিরভাগ ক্ষেত্রে এটা যেটার জন্য হয়, কিছু কিছু ড্রাগ আছে। আরও যেগুলো পেশেন্ট আছে আমাদের দেখা যায়, যেমন জেনেটিক, বাবা মার আছে বা দাদা দাদির আছে, পরিবারের কারো থাকলে জি, এটা আসলে হবে এরকম না, তবে এটা বেশিরভাগ ক্ষেত্রে হয় আর কি। জেনেটিক ক্ষেত্রে এই কারণেই বলা হয় যে সোরিয়াসিস যারা পেশেন্ট আছে তাদের ক্ষেত্রে বলা হয় যে আপনাদের ওজনটা নিয়ন্ত্রণ করার জন্য, কারণ এটা কাইন্ড অফ অটোইমিউনের সাথে সাথে দেহের যে মেটাবলিক যে বিষয়গুলো আছে সেটার সাথেও জড়িত। এই কারণে বলা হয় যে সোরিয়াসিসের যেগুলো পেশেন্ট আছে তাদেরকে বলা হয় যে আপনারা আপনাদের ওজনটাকে নিয়ন্ত্রণ করবেন। দেখবেন যে সোরিয়াসিস যেগুলো হয় সেগুলো খুবই গুরুত্বপূর্ণ জায়গাতে, যেমন যেগুলোতে প্রেশার পড়ে, যেমন আমরা বলি কনুইতে হতে পারে, কনুর ভাঁজ, তারপরে দেখবেন হাঁটুতে হতে পারে, যেমন বাচ্চাদের বা বড়দের সবার ক্ষেত্রে দেখবেন যে হাঁটুতে, কনুইতে, তারপরে মাঝাই, এইগুলো জায়গাতে কিন্তু সোরিয়াসিস বেশি হয়, যেই জায়গাতে প্রেশার পড়ে। তো একটা পেশেন্ট যদি অবেস হয় বা মোটা হয় তাহলে কিন্তু ওইগুলোতে প্রেশারের পরিমাণ আরও বেশি হয়, এবং ওই প্রেশার পড়লে ওই জায়গাতে ক্ষত সৃষ্টি হয়। বলে সোরিয়াসিসকে এমন একটা জিনিস, আপনি যতই বেশি ওখানে ক্র্যাশ করবেন বা খোঁচাবেন তত বেশি হবে। অনেক ক্ষেত্রে আমরা শুনি যে ঘর্ষণ হয়েছে, কোথাও আঘাত পেয়েছে, ওই তখন একটু যে রক্তক্ষরণ হলো তখন থেকে সোরিয়াসিস শুরু হয়ে গেল। এই বিষয়টা কি কারণে? এটাকে বলা হয় কোবনার ফেনোমেনন। এটা সোরিয়াসিস, এটা অ্যাগ্রাভেটিং একটা ফ্যাক্টর। যেমন আমি বললাম ড্রাগ একটা অ্যাগ্রাভেটিং ফ্যাক্টর, তেমনি যদি কোনো কারণে ত্বকে ইনজুরি হয় তাহলে সেক্ষেত্রে সোরিয়াসিস আরও বৃদ্ধি হয়। এটা চুলকাইলে আরও বেশি সাদা সাদা হবে। তো এই জন্য আমরা সোরিয়াসিসের যেগুলো পেশেন্ট পাই তাদেরকে আমরা উপদেশ দিই, আপনারা কম চুলকাইবেন, মানে যত হাতের নখগুলো ছোট রাখবেন। হাতের নখগুলো যখন ছোট রাখবে আপনারা কিন্তু ওই জায়গাতে স্ক্র্যাচটা কম হবে। তো আমরা বলি যে পেশেন্টগুলোকে আপনার হাতের নখগুলো ছোট রাখবেন, আপনাদের ওয়েটগুলোকে একটু কমাবেন। এবং আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয়, যেমন সোরিয়াসিস পেশেন্টগুলোকে আমরা বলে থাকি যে আপনারা সাধারণত বলা হয় যে যেমন রেড মিট ফাইবার, গরুর মাংস, এগুলো থেকে পরিহার করবেন, মানে এই ধরনের খাবার খেলে এটা এটা হলো অ্যাগ্রিভেট করে এই আর কি। তারপরে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় সোরিয়াসের ক্ষেত্রে, সেটা হলো স্ট্রেস। এটা কিন্তু খুবই মারাত্মকভাবে এই পেশেন্টগুলোকে অ্যাফেক্ট করে। যেমন সোরিয়াসিস হইলে পেশেন্টগুলো কারো কাছে যেতে চায় না বা ডাক্তারদের কাছে যেতে চায় না, তারা মনে করে এটা হলো সোয়াসের রোগ। আমি গেলে একজনের কাছে আমার থেকে আমার সন্তানের হতে পারে বা আশেপাশে যারা আছে তাদের হতে পারে। তো এই কারণে তারা ডাক্তারদের কাছেও যেতে চায় না এবং নিজেরা সবসময় হীনমন্যতে ভোগে।
এতে তাদের মধ্যে ডিপ্রেশন চলে আসে, ডিপ্রেশনের থেকে এমন হয়ে গেছে অ্যালকোহলিজমের দিকে যায়। তো যেন আমার ত্বক যদি খারাপ হয়, আমি যদি কারোর কাছে না যেতে পারি, তাহলে সে অবশ্যই, যেমন আমরা সোশ্যাল যে বিভিন্ন জিনিসে অ্যাটেন্ড করতে পারতেছি না, তাহলে এটা অবশ্যই আমাদের জন্য একটা ডিপ্রেসিভ মোড। তো এটা আরও সোরিয়াসিসকে অ্যাগ্রিভেট করে। তাই মানে সবার জন্য আমার পরামর্শ থাকবে যে যদি কেউ সোরিয়াসিসে আক্রান্ত হয়, বা সোরিয়াসিস তো পেশেন্ট বুঝতে পারবে না, অবশ্যই স্কিনের যদি কোনো এই ধরনের সমস্যা হয়, বা স্কিনে মাছের আঁশের মতো দেখা যাচ্ছে, বা কোনোই তারপরে হাঁটু বা কোমরের এই ধরনের যদি এরকম সাদা সাদা জিনিস যদি চুলকালে হয়ে থাকে, তাহলে অবশ্যই একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেওয়া। এক্ষেত্রে একটা পরামর্শ, একটা বিষয় জানতে চাইবো যে সোরিয়াসিস তো আক্রান্ত হচ্ছে, আপনি বলছিলেন 13 বছর ঊর্ধ্ব যে কোনো ব্যক্তি আক্রান্ত হতে পারে এবং 13 বছরের নিচেও হতে পারে, সুনির্দিষ্ট কোনো কারণ জানা কোনো যায়নি। এজ নাই। কিন্তু একটি বিষয় যে জেন্ডার কি কোনো আছে না যে না, নারীরা এখানে বেশি আক্রান্ত না হচ্ছে না না, বা এটা পুরুষেরা? সোরিয়াসিসের ক্ষেত্রে জেন্ডারের কোনো ইয়া নাই। আচ্ছা, যে কেউ আক্রান্ত যে হতে কেউ পারে, আক্রান্ত যদি হতে পরিবারের কারো থাকে সেক্ষেত্রে আক্রান্তের ঝুঁকিটা একটু ঝুঁকিটা বেশি। থাকে, একেবারে হবে একটু সেটা না। জানবো যে নারীরা অনেক সময় কমপ্লেন করে যে চুলে খুশকির প্রবণতা দেখা দিয়েছে এবং খুশকির মাত্রা নরমাল সাধারণ মানুষের চাইতে চরম মাত্রায় বেশি এবং শুধুমাত্র চুলকালে সাদা সাদা বেরোচ্ছে, ওইখান থেকে চুল পড়ে যাচ্ছে। এটা সোরিয়াসিস কিনা জানবো, তবে সময় আছে একটা ছোট্ট বিরতি নেওয়ার। প্রিয় দর্শক, আপনারা দেখছেন চ্যানেল 9-এর নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন নাফকো ফার্মা পিএলসি নিবেদিত ডক্টরস পয়েন্ট। আলোচনার এই পর্যায়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি চ্যানেল 9-এর নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন নাফকো ফার্মা পিএলসি নিবেদিত ডক্টরস পয়েন্ট। সাথে আছি আমি ডাক্তার অর্থি জোখরিফ এবং আমার সাথে আছেন ডাক্তার তোফাজ্জল হোসেন। বিরতির পর আবারও স্বাগত আমাদের আজকের আয়োজনে। বিরতির আগে যেমনটি বলছিলাম যে নারীরা অনেক সময় কমপ্লেন করে থাকে যে চুলে খুশকি হয়েছে এবং খুশকির মাত্রা ভয়ঙ্কর রকম, স্বাভাবিকের চাইতে অনেক বেশি। সোরিয়াসিসের কোনো উপসর্গ কিনা এটা? এটা হলো আসলে দুই ধরনের রোগে হতে পারে, শুধুমাত্র সোরিয়াসিসে যে খুশকি হয় সেটা না, তবে হতে পারে কয়েকটা ডিজিজে এ ধরনের সমস্যা হতে পারে, যেমন সেবোরিক ডার্মাটাইটিস, সোরিয়াসিস, এরপরে দাঁত। তবে এই তিনটার মধ্যে ডিফারেন্সিয়েট পয়েন্ট হলো যদি আপনার চুল পড়ে যাচ্ছে এবং একটা নির্দিষ্ট গোল জায়গা ফাঁকা হয়ে যাচ্ছে, তাহলে সেটা আমরা দাঁত মনে করব। এবং সোরিয়াসিসের ক্ষেত্রে বা সেবোরিক ডার্মাটাইটিসের ক্ষেত্রে যেটা হয়, সম্পূর্ণ পোর্শন ধরে হয়, মানে একটা বেশি থাকে, চুল পড়ার সমস্যাটা কম থাকে, দাঁতের ক্ষেত্রে চুল পড়ার সমস্যাটা একটু বেশি থাকবে, বাকি দুইটার ক্ষেত্রে চুল পড়ার সমস্যা ওইরকম মানে কম থাকে আর কি। এবং দাঁতের ক্ষেত্রে কী হয়, এটা গোল আকারে চুল পড়ে যায়। এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় ডিফারেন্সিয়েট করার জন্য, কারণ আমরা যদি সোরিয়াসিসের জায়গায় মানে দাঁতের জায়গায় যদি সোরিয়াসিসের ট্রিটমেন্ট কোনোভাবে দিয়ে দিই, তাহলে কিন্তু এটা আরও বেশি অ্যাগ্রাভেট করবে। কারণ সোরিয়াসিসের মূল ট্রিটমেন্ট আমরা স্টেরয়েড বলি, যেটা টপিক্যাল। কয়েক ধরনের ট্রিটমেন্ট আছে, তার মধ্যে টপিক্যালটা খুবই গুরুত্বপূর্ণ আমরা সোরিয়াসিসকে কন্ট্রোল রাখার জন্য। তবে সোরিয়াসিস ক্ষেত্রে যদি আমরা স্টেরয়েড ব্যবহার করি, মানে দাঁতের ক্ষেত্রে যদি আমরা স্টেরয়েড ব্যবহার করি, তাহলে এটা আরও অ্যাগ্রিভেট করবে। তো সেই ক্ষেত্রে আমাদের অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে, এবং এটা দাঁত না সোরিয়াসিস এটা অবশ্যই আমাদেরকে ডিফারেন্সিয়েট করতে হবে। নিশ্চয়ই এই জায়গাটাতে অবশ্যই সতর্কতার কোনো বিকল্প কিছু নেই। সোরিয়াসিসের চিকিৎসা পদ্ধতি কি, আসলে ডায়াগনোসিস কিভাবে করা হয়ে থাকে? আপনারা কি ওই মাছের আঁশের মতো দেখলেই বুঝে যান যেটা সোরিয়াসিস? ওইটা আপু 90% ডায়াগনোসিস করা যায় দেখেই। তবে কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখা যায় স্কিন বায়োপসি করা হয়, স্কিন বায়োপসি করে তারপরে সোরিয়াসিসের ডায়াগনোসিস করা হয়। তবে বেশিরভাগ ক্ষেত্রেই যারা ফিজিশিয়ানরা আছে দেখলেই বুঝতে পারে যে এটা হলো সোরিয়াসিস। এবং ট্রিটমেন্টের কথা আপনি যেহেতু বলতেছেন, এটা 4 ধরনের ট্রিটমেন্ট আছে। একটা টপিক্যাল, ওরালি কিছু ড্রাগ আমরা দিই, যেমন মেথোট্রেক্সেট, সাইক্লোস্পোরিন। বায়োলজিক্যাল কিছু ড্রাগ আছে, এবং ফটোথেরাপি দেওয়া হয়ে থাকে। আচ্ছা, মানে ফটোথেরাপি একদম লাস্ট স্টেজে গিয়ে যখন ওষুধ কার্যকর হচ্ছে এবং না। বায়োলজিক্যাল যেগুলো আছে সেগুলোর খুবই দাম বেশি এবং এক্সপেন্সিভ আর কি পেশেন্ট। বায়োলজিক্স আমাদের দেশে अवेलेबल রয়েছে? হ্যাঁ, বায়োলজিক্যালও আমাদের দেশে এখন অ্যাভেলেবল আছে, অনেক জায়গাতে এটা ড্রাগগুলো প্রেসক্রাইব করা হচ্ছে। বাহ, মানে যখন মেডিসিনে কাজ হচ্ছে না, একটা না, সময় জি, পরে জি। গিয়ে বায়োলজিক্সের পরেও ফটোথেরাপি চলে এসেছে। জি জি, এবং বায়োলজিক্যাল সব থেকে ইমপ্রুভমেন্ট বেশি আপু। যখন কোনোভাবেই ভালো হচ্ছে না, তখন আমরা বায়োলজিক্যাল যাই। কোন পদ্ধতিতে দেওয়া হয়? এটা কি ইনজেক্টেবল প্রসিডিউর? জি আপু, এটা ইনজেক্টেবল ট্যাবলেটও আছে এটা আর কি। এবং আমাদের যে টি লিম্ফোসাইট আছে, সেটা কিন্তু ক্রনিক ইনফ্লামেশনের জন্য একটা দায়ী। তো এটা কিন্তু সোরিয়াসিসকে অ্যাগ্রিভেট করে। এটার জন্য অ্যান্টিবায়োলজিক্যাল ড্রাগগুলো ভালো কাজ করে। তবে আমরা সাধারণত প্রথম দিকে সেটা টপিক্যাল যেগুলো স্টেরয়েড আছে, আমরা হাই পটেন্সি যে স্টেরয়েড যেগুলো আছে সেগুলো ব্যবহার করি, এবং অনেক ক্ষেত্রে দেখা যায় এটাতেই পেশেন্টগুলো সুস্থ হয়। মজার বিষয়, আমার ভাইও সোরিয়াসিসে আক্রান্ত। প্রথম দিকে যখন সে আক্রান্ত হয়, আমি বুঝতে পারি আমার ছোট ভাই আক্রান্ত হয়েছে, তো সে এখন সম্পূর্ণ ভালো আছে। বাহ। এবং আমি নিজেই তার ট্রিটমেন্ট করি, সব কিছু আমি নিজেই করি, সে আলহামদুলিল্লাহ এখন ভালো আছে।
মানে এই চিকিৎসাটা যে করছেন, চিকিৎসা পদ্ধতির ক্ষেত্রে কি শুধুমাত্র মেডিসিন খেলেই হয় নাকি মেডিসিন কিছুটা পরিবর্তন আনতে হয় খাদ্যাভ্যাসে, জীবনযাপন পদ্ধতিতে? খাদ্যাভ্যাসে তো অবশ্যই, যেমন আমি সাধারণত টপিক্যাল ক্রিমগুলোই ব্যবহার করছি। এরপরে আমরা ভিটামিন ডি দিই আমার ভাইকে, দেওয়ার চেষ্টা করছে যাতে, এবং ওর খাওয়ার ক্ষেত্রে যেমন গরু মাংস আমি ওকে খেতে দিই না আর কি। গরু মাংস খেলেই ওর পরের দিনে দেখা যায় যে এই সমস্যাগুলো তৈরি হয়। তবে যদি আমরা প্রপারভাবে চলি, ডাক্তারের পরামর্শ নিই এবং টপিক্যাল ট্রিটমেন্টে আমার মনে হয় বেশিরভাগ কম হয়। আর যদি যেগুলো পেশেন্ট একেবারেই অনেক দিন থেকে নেগলেক্টেড, মানে আসলে ট্রিটমেন্ট করা হয়নি, তাদের ক্ষেত্রে দেখা যায় যে পরবর্তীতে যেগুলা স্টেপ আছে সেগুলোতে যেতে হয় আর কি। এই জায়গাটাতে আমরা আসলে অবশ্যই সচেতন হওয়ার বিকল্প কিছু নেই। আমরা অনেক সময় অনিয়ন্ত্রিত জীবনযাপন করছি, খাদ্যাভ্যাসে নিয়ন্ত্রণ আনছি না, মেডিসিন হয়তো বা একটু যখন সুস্থ হয়ে যাচ্ছি খাওয়া ছেড়ে দিচ্ছি। এই জিনিসগুলো অ্যাগ্রিভেট করার জন্য অন্যতমভাবে দায়ী। আপনি বলছিলেন যে চুলের সমস্যার মধ্যে দাঁতও আক্রান্ত হতে পারে, গোল করে যদি আক্রান্ত হয় সেখান থেকে চুল পড়ে, খুশকি হয়, যেটাকে আমরা আসলে অনেক ক্ষেত্রে সোরিয়াসিস ভাবি, সেটা টেনিয়াও হতে পারে। আসলে একটু দাঁত নিয়ে কথা বলতে চাই, কি পরিমাণ রোগী পাচ্ছেন আপনারা সাম্প্রতিক সময়ে? আরেকটা দাঁতে যাওয়ার আগে আমরা একটু কথা বলি যে সোরিয়াসিস যখন ট্রিটমেন্ট শুরু করা হবে, আমরা যখন দেখি যে পেশেন্টটা ইমপ্রুভ করতেছে, এটা ইমপ্রুভ করার পরে আপনাকে টোটালি ময়শ্চারাইজার যেগুলো আছে ব্যবহার করতে হবে। ময়শ্চারাইজার ব্যবহার করলে এগুলো অ্যাগ্রাভেট করার আসলে খুবই চান্স কম, কারণ আমি আগে যে জায়গাগুলোতে সোরিয়াসিস হয়েছে, হ্যাঁ ওই জায়গাগুলোতে ময়শ্চারাইজার ব্যবহার করতে হবে, তাহলে খুবই ভালো রেসপন্স করে। এবং ময়শ্চারাইজার ব্যবহার করলে নখগুলো যদি আমরা ছোট রাখি তাহলে কিন্তু আমরা স্কিন স্ক্যাচিংটা কম হয়, তাহলে সেই ক্ষেত্রে আমাদের রোগের কিন্তু ইমপ্রুভমেন্টটা বেটার হয় আর কি। হ্যাঁ, যেটা আপনি বললেন দাঁতের ক্ষেত্রে এটা আসলে খুবই কমন, এখন আসলে এটা মহামারীর মতো ধারণ করছে। আমরা বেশিরভাগ পেশেন্ট দাঁত এবং স্ক্যাবিস খুবই একদম মারাত্মকভাবে সবাই পেশেন্ট এসে বলে যে অ্যালার্জির সমস্যা স্যার, আমার অ্যালার্জির সমস্যা, কিন্তু আসলে দেখা যায় সেটা দাঁত অথবা স্ক্যাবিস, এটা আর কি। তো দাঁতের ক্ষেত্রে আমরা যেটা বলছি, দাঁত সাধারণত হয়ে থাকে ছত্রাকজনিত কারণে, আমরা বলি এটা হলো রিং ওয়ার্মের মতো, আমরা যেটাকে বলি মেডিকেল ভাষায় রিং ওয়ার্ম। সেটা হলো পেশেন্ট এসে বলে স্যার গোল গোল বের হয়েছে আর কি, সাধারণত পেটে বা যে কোনো জায়গায় হতে পারে, মাথায়, পেটে, আঙুলে হতে পারে, তো যে কোনো জায়গায় হতে পারে, নখেও কি হতে পারে? হ্যাঁ, নখেও হতে পারে, জি। মানে নখ সাদা সাদা হয়ে গেছে, এটাকে অনকোমাইসিস বলে, এটা কন্ডিশনকে আমরা মেডিকেল ভাষায় অনকোমাইসিস বলে। এটা কি হয়, ফিঙ্গারটা ভেঙে যেতে পারে, এবং সোরিয়াসিসের ক্ষেত্রেও নখে হতে পারে আর কি। আচ্ছা, মানে সোরিয়াসিসের ক্ষেত্রে নখে আক্রান্ত হতে পারে, দাঁতের ক্ষেত্রে আক্রান্ত হতে পারে, আবার সোরিয়াসিসের চুলেও হতে পারে, দাঁতেও হতে পারে। অনেক সময় এই ডিজিজগুলো প্রপারলি ডায়াগনোসিস করা হয় না। ডায়াগনোসিস প্রপারলি করতে পারাটা আসলে কতটুকু জরুরি, এবং এই ক্ষেত্রে যদি আমরা ফার্মাসির প্রতি আস্থা রাখি, তাদের কাছে গিয়ে বলি যে আমার এটা হয়েছে, তারা দেখা যায় অনেক ক্ষেত্রে দাঁতের মেডিসিন সোরিয়াসিস দেয়, সোরিয়াসিসের ক্ষেত্রে দাঁতের মেডিসিন দেয়, তাতে করে কোনো ক্ষতিও হবার শঙ্কা রয়েছে কিনা বিস্তারিত জানবো। সময় হচ্ছে আরেকটু বিরতি নেবার। প্রিয় দর্শক, দেখছেন চ্যানেল 9-এর বিশেষ স্বাস্থ্য বিষয়ক আয়োজন নাফকো ফার্মা পিএলসি নিবেদিত ডক্টরস পয়েন্ট। আলোচনার এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি চ্যানেল 9-এর নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন নাফকো ফার্মা পিএলসি নিবেদিত ডক্টরস পয়েন্ট অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ডাক্তার অর্থি জোখরিফ, এবং আমার সাথে আছেন ডাক্তার তোফাজ্জল হোসেন। বিরতির পর আবারও স্বাগত ওদের আজকের আয়োজনে। বিরতির আগে যেমনটি বলছিলাম যে ডিজিজ প্রপারলি ডায়াগনোসিস করতে পারাটা কতটুকু জরুরি, এবং রোগীরা আসলে কোন অবস্থানে রয়েছে। আপনারা তো নিয়মিত পাচ্ছেন, অপচিকিৎসকের শরণাপন্ন হয়ে রোগীরা ক্ষতিগ্রস্ত হয়ে আপনাদের কাছে আসে কিনা, প্রেক্ষাপটটা কিরকম? অবশ্যই পেশেন্টগুলো সাধারণত প্রথমেই যখন সমস্যায় পড়ে তখন ফার্মেসির দোকানে যায়, যে বলে যে আমার এই সমস্যা। বেশিরভাগ পেশেন্টই দেখা যায় যে 3-4 রকমের ক্রিম ব্যবহার করে খারাপ না হওয়া পর্যন্ত আমাদের কাছে খুবই কম পেশেন্ট পাওয়া যায় আর কি। একবারে খারাপ হয়ে তখন মানে এটা আসলে তখন আর দাঁত থাকে না, মনে হয় এক্সিমা আর কি। এইটা মানে দুটার মধ্যে একদম গুলিয়ে ফেলে এরকম একটা অবস্থা। পেশেন্টগুলো সাধারণত 3-4 রকমের, যখনই ফার্মেসিতে যায় তারা এক ধরনের স্টেরয়েড দেয়, তখনই পেশেন্ট দ্রুত সময়ের মধ্যে ভালো হয়ে যায়। স্টেরয়েডের কাজই হলো আপনার দ্রুত সময়ের মধ্যে ভালো করে দেওয়া। এরপরে এটা আসলে মানে দ্বিগুণ 3 গুণ রূপে ফিরে আসে, তখন আমাদের বাধ্য হয়ে মানে অ্যাগ্রেসিভ ট্রিটমেন্টে যেতে হয় আর কি। সেটা পেশেন্টের জন্য খুবই খারাপ। যেমন প্রথমে যদি একটা পেশেন্ট আমাদের কাছে আসে, দেখা যায় লোকালি একটা ট্রিটমেন্ট দিলে পেশেন্টটা ভালো হয়ে গেল, তো এতে দাঁত আরও কি হয়, অ্যাগ্রাভেট করে, মানে দ্বিগুণ 3 গুণ উপায়ে ফিরে আসে। তখন আমাদের যে ন্যাচারাল যে ট্রিটমেন্ট, এটা কিন্তু কাজ করে না। তখন আমাদের যেমন ভরিকোনাজোলামের মতো ড্রাগে যেতে হয়, মানে সর্বশেষ রিজার্ভ যেটাকে আমাদের বলা হয় সেটাতে যেতে হয়। এটা আসলে খুবই দুঃখজনক।
পেশেন্ট কিন্তু প্রথম দিকে যেমন 500 টাকাতে ভালো হইতো, লাস্টের দিকে এরকম 4-5-6 হাজার টাকা পর্যন্ত পেশেন্টের লাগতে পারে। তো এটার জন্য আমাদের অবশ্যই সচেতন হওয়া এবং আমাদের ফার্মাসিস্ট যারা আছে তাদের কাছে না গিয়ে একজন ডাক্তারের পরামর্শ হওয়ার জন্য আমার উপদেশ থাকে। নিশ্চয়ই, আমরা তো বলছিলাম এক্সিমার সঙ্গে অনেকে মিলিয়ে ফেলে জি, জি। দাঁতকে। এক্সিমাটা আসলে কি, ওটার বহিঃপ্রকাশটা কেমন হয়? আচ্ছা, এটা আপু এক্সিমা কাইন্ড অফ সোরিয়াসিসের মতো, এটা একটা ইমিউন ডিজিজ, অটো ইমিউন ডিজিজ। তো এটা এক্সিমাতে যেটা হয় ফুসকুড়ির মতো তৈরি হয়, এই জায়গাতে ফুসকুড়ির মতো তৈরি হয়, ওই জায়গা থেকে পানি বের হয়। আর বিশেষ কিছু জায়গা আছে এক্সিমা এবং আমরা সপ্তাহের ক্ষেত্রে ডায়াগনোসিসের ক্ষেত্রে বিশেষ কিছু জায়গা আছে, যেমন ভাঁজ যেগুলো, যেমন হাঁটুর যেগুলো ভাঁজ আছে, তারপরে পায়ের যেগুলোতে ভাঁজ আছে, মানে যেগুলো ফ্লেক্সর সারফেস যেগুলো, সেইগুলোতে সাধারণত এক্সিমাটা বেশি হয় এবং এটা লং স্ট্যান্ডিং। এবং এক্সিমা দেখতে একটু কালচে হয়, আচ্ছা, কালচে হয় মানে লাইকেনিফিকেশন যেটাকে আমরা বলি। দাঁত যেমন লাইকেনিফিকেশন হয়ে গেলে যেমন কালচে হয়, এক্সিমাটা দেখতে ঠিক এই রকম। তখন আমরা একটু দুইটার মধ্যে ডিফারেন্সিয়েট করি, এটা আসলে দাঁত অথবা এক্সিমা। কিন্তু এক্ষেত্রে আরেকটা প্রশ্ন আছে। আমরা তো জানি স্ক্যাবিসও অনেক ক্ষেত্রে পানি বেরোয়, চুলকায়, এবং সেটাও একটা সময় পরে চুলকাতে চুলকাতে গিয়ে কালো হয়ে যায়। যেমন আপনি এক্সিমার উদাহরণ দিচ্ছেন, এক্সিমার বহিঃপ্রকাশ, স্ক্যাবিসের ক্ষেত্রে বহিঃপ্রকাশ তাই। তাহলে আমরা এক্সিমা কোনটা আর কোনটা স্ক্যাবিস, আমরা এই দুটাকে খুবই পার্থক্য সুন্দর করব প্রশ্ন কিভাবে? করছেন আপু। এটাতে যে বিষয় হলো, আমাদের এক্সিমার ক্ষেত্রে ওইটা স্কিনগুলো লেদারি হয়ে যাবে, যেমন মহিষের চামড়া আমরা দেখি, মহিষের চামড়া একটু কালচে হয় এবং লেদারি, মানে একটা চামড়ার মতো যেটা এক্সিমা দেখতে মোটা এরকম। আবরণ। জি, মোটা, এবং ওইটা স্কিনগুলো একটু থিকেনিং হয়ে যায়, মানে মোটা হয়ে যায়। বাট স্ক্যাবিসের ক্ষেত্রে এ ধরনের না, স্ক্যাবিসের ক্ষেত্রে আমরা বল যেমন পিন দিলে বলের যে পিন পয়েন্ট যেরকম ইয়ে থাকে ওই রকম কালো, মানে ফোটা ফোটা কালো। তো দুটোর মধ্যে সহজেই আসলে পার্থক্য করা যায়। এক্সিমাতে সবসময়ই বেশি চুলকায় এবং স্ক্যাবিসের ক্ষেত্রে দেখা যায় যে বুড়ো থাকে। বুড়ো বলতে ওই কলমের যে দাগের বা পিন পয়েন্ট যে ফোটা এরকম দেখায়, কালো কালো তিলের মতো বলতে পারেন আপনি, ছোট আচ্ছা, তিল আচ্ছা। যেগুলো এরকম দেখা যায়, এবং রাতের বেলা বেশি চুলকায়। এবং এক্সিমা সবার, মানে এটা ছোঁয়াচে না, সংক্রামক না, এটা যার হবে তারই হতে পারে। কিন্তু বাট আমরা যখন স্ক্যাবিস দেখবো পরিবারের সবাই আক্রান্ত, তো আমরা তখন বুঝে যাই যে না, এটা এক্সিমা না, এটা স্ক্যাবিস। আমরা তো ডিজিজগুলোকে ডায়াগনোসিস করা নিয়ে চমৎকারভাবে আপনি অনেক তথ্য দিয়েছেন, যেগুলো অনেক বেশি উপকৃত হওয়ার মতো। কিন্তু সবই বুঝলাম, কিন্তু আসলে ট্রিটমেন্ট করে কতটুকু ভালো থাকতে পারে এই রোগীগুলো? ট্রিটমেন্টের মাধ্যমে কি একদম সুস্থ হওয়া সম্ভব? অবশ্যই আপু, ট্রিটমেন্টের মাধ্যমে অবশ্যই সুস্থ হওয়া সম্ভব। যেমন আমরা যদি স্ক্যাবিসের কথা বলি বা দাঁতের কথা বলি, দাঁতের মোটামুটি ট্রিটমেন্ট নিলে ভালো হয়ে যায়। আপনার যদি পেশেন্ট 2 মাস ট্রিটমেন্ট নেয়, মানে ডাক্তারের পরামর্শ অনুযায়ী, লোকালি যদি প্রথম দিকে আসলে তো সেটা 15 দিনের মধ্যে মোটামুটি ভালো হয়ে যাবে। আর যদি একটু পরে আসে বা যদি স্টেরয়েড এগুলো ব্যবহার করে আসে, তাহলে সেই ক্ষেত্রে আমাদের দেখা যায় 1 থেকে 1.5 মাস, অনেক সময় 2 মাস লেগে যেতে পারে। তবে এটা অবশ্যই সুস্থ হবে যদি পেশেন্ট ডাক্তারের পরামর্শ ফলো করে, অবশ্যই সুস্থ হবে। আর আমরা যদি স্ক্যাবিসের কথা বলি, এটা আসলে অবশ্যই নিরাময়যোগ্য। আমরা 2-3 সপ্তাহের মধ্যে স্ক্যাবিস ভালো হয়ে যায় আর কি। হ্যাঁ। আর সোরিয়াসিস বললাম, যেটা প্রথমেই বলছে, এটা কন্ট্রোল করতে হবে, নিয়ন্ত্রণযোগ্য ব্যাধি, এবং এক্ষেত্রে লাইফস্টাইল জি জি, মডিফিকেশন এক্সিমা আর সোরিয়াসিস প্রত্যেকটি রোগ আসলে স্কিনের একটির সঙ্গে আরেকটিকে মিলিয়ে ফেলার মতো অনেক বেশি জি, জি। কনফিউজিং, যেটি জি, জি। আপনার মাধ্যমে অনেক বেশি ক্লিয়ার হলাম আমরা। কিন্তু তারপরেও আমরা অপচিকিৎসকের কাছে যাই, তারপরে আমরা ফার্মাসিতে যাই। এই জায়গাগুলো থেকে বেরিয়ে আসার সময় মনে হয় এখনই। অবশ্যই আস্থা রাখতে হবে, তাহলে খুব দ্রুত সময়ের মাঝে সুস্থ হওয়া সম্ভব। একদম শেষ প্রান্তে আপনি ছোট করে কোনো বার্তা দিতে চান কিনা দর্শক? হ্যাঁ, অবশ্যই আমি কথা বলেই ফেলছি আমার স্পিচের মধ্যে। তারপরে আমি বলতে চাই যে স্কিনের যদি কোনো সমস্যা হয়, অবশ্যই আপনার কোনো ফার্মাসিস্টের কাছে না গিয়ে পার্শ্ববর্তী যেগুলো চিকিৎসক, এমবিবিএস কোনো ডাক্তারের পরামর্শ নেবেন, এবং বিশেষজ্ঞ নিলে সব থেকে ভালো হয়। আপনারা অবশ্যই তাদের পরামর্শ নেওয়ার চেষ্টা করবেন এবং স্কিনের যত্ন নেবেন, পরিষ্কার পরিচ্ছন্ন থাকার চেষ্টা করবেন। আপনাকে আন্তরিক ধন্যবাদ। ওকে, থ্যাংক ইউ। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। যেমনটি বলছিলেন, আমাদের আজকের বিশেষ অতিথি, অবশ্যই যেহেতু বর্ষা মৌসুম চলছে, অনেক ধরনের স্কিনের সংক্রামক ব্যাধিগুলো আপনার শরীরে এই মুহূর্তে বাসা বাঁধার একটি শঙ্কা তৈরি হয়ে যাবে। এছাড়াও নানা ধরনের রোগ ব্যাধিগুলো নিয়ে আমরা আজ আলোচনা করেছি, যেটা সাম্প্রতিক সময়ে অনেক বেশি বেড়ে গিয়েছে। প্রত্যেকটা রোগ একটির সঙ্গে আরেকটিকে আপনি মিলাতে পারবেন না, আবার অনেক ক্ষেত্রে মিলেও যায় সিমটমগুলো। এক্ষেত্রে যেহেতু কনফিউজিং বিষয়গুলো, তাই অবশ্যই নিজের মতো করে চিকিৎসা পদ্ধতি না চালিয়ে চিকিৎসকের প্রতি আস্থা রাখুন। অবশ্যই একজন ডার্মাটোলজিস্ট, স্কিন বিশেষজ্ঞের কাছে যান, সেই অনুযায়ী চিকিৎসা গ্রহণ করুন, সুস্থভাবে বাঁচতে শিখুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং চ্যানেল 9-এর সাথেই থাকুন।